আমন্ত্রণ সন্ধ্যার এসএটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা আফরোজ। শুরুতেই জানাবো বিআরবি শিরোনাম। ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণে 22 জন নিহত, সন্ত্রাসী হামলা বলছে পুলিশ, একজন আটক, নির্বাচনী প্রচারণা স্থগিত, বিশ্বজুড়ে নিন্দা। আসছে রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস বাণিজ্য মন্ত্রীর, ভেজাল ঠেকাতে ব্যবস্থা বললেন শিল্পমন্ত্রী, মাংসের দাম নির্ধারণ। লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত করেছে সরকার, অভিযোগ রিজভির, রাজনীতিতে দুর্ঘটনা ঘটাতে পারে বিএনপি, আশঙ্কা কাদেরের। শুল্ক ফাঁকি এবং অবৈধভাবে মদ রাখার কথা স্বীকার করেছে রেন্ট্রি হোটেল কর্তৃপক্ষ, 3 অপরাধে আইনি ব্যবস্থা নেবে শুল্ক গোয়েন্দা। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জনাকীর্ণ কনসার্টে ভয়াবহ বোমা বিস্ফোরণে মারা গেছে অন্তত 22 জন, আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে 8 জুনের সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত করেছে ব্রিটেনের সব রাজনৈতিক দলগুলো। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে পুলিশ। হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। লন্ডন থেকে হেফাজুল করিম রকিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার রাত 10:30টার দিকে ম্যানচেস্টার এরিনা হলে বিকট বিস্ফোরণের পর আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন দর্শনার্থীরা। মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের লাইভ কনসার্টে হাজার হাজার মানুষ জড়ো হলেও মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। প্রাথমিকভাবে একে আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করেছেন কর্তৃপক্ষ। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। I just run for my life. Big flash and then a whoosh of air and just thought, what the hell's that? And all I could hear was screaming, people crying, everyone was just running everywhere. It was completely madness. বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয় কয়েক গুণ, বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ। We have been treating this as a terrorist incident. And we believe at this stage the attack last night was conducted by one man. The priority is to establish whether he was acting alone or as part of a network. হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ও লেবার নেতা জেরেমি করবিন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো ব্রিটেনে 8 জুনের নির্বাচনে প্রচারণা স্থগিত করেছেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সন্ত্রাসীরা তাদের মনোবল ভাঙতে পারবে না। Our thoughts and prayers are with the victims and the families and friends of all those affected. It is now beyond doubt that the people of Manchester and of this country have fallen victim to a callous terrorist attack. বিস্ফোরণের ঘটনাস্থল ইউরোপের অন্যতম বড় একটি কনসার্ট ভেন্যু, যা বেশ জনপ্রিয়। কনসার্টে সে সময় প্রায় 21,000 মানুষ উপস্থিত ছিলেন। আর মার্কিন গায়িকা আরিয়ানা টুইটারে লিখেছেন, তার হৃদয়টা একবারে ভেঙে গেছে, তিনি খুবই ব্যথিত। এদিকে ম্যানচেস্টার হামলার ঘটনায় জড়িত সন্দেহে 23 বছর বয়সের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফাজুল করিম রকিব, এসএটিভি, লন্ডন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বোমা হামলার ঘটনা শুধু নিষ্ঠুর বর্বরতায় নয়, এটি মানব জাতির জন্য অশনি সংকেত। এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ম্যানচেস্টারের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে খালেদা জিয়া বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মানবতার পরিপন্থী এবং সন্ত্রাসীরা মানব জাতির শত্রু। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে সন্ত্রাসীরা সাধারণ নিরীহ মানুষদের হত্যা করতে দ্বিধা করছে না। তাই এদের এখনই রুখে দিতে বিশ্ব সমাজ ব্যর্থ হলে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন দলের পক্ষ থেকে যুক্তরাজ্যবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে নিহতদের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করেন। আসছে রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না বলে আবারও আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তার অভিযোগ, কয়েকজন ব্যবসায়ী রোজাকে তাদের ব্যবসার কেন্দ্রে পরিণত করেছে। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব বলেন। আর শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, কেউ যাতে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বাজারজাত করতে না পারে, সেজন্য রমজানে প্রতিদিন 4টি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। দেশে কোনো পণ্যের ঘাটতি নেই, তাই রমজানে দাম বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। আসছে রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সচিবালয়ে কথা বলেন। তিনি জানান, অনেক ব্যবসায়ী সরবরাহ আদেশ পাওয়ার পরও ঠিকমতো বাজারে চিনি সরবরাহ করছে না। এজন্য চিনি পরিশোধনকারী 2টি ব্যবসায়ী গ্রুপকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। পবিত্র রমজান মাসে, মাহে রমজান,
এই রমজান মাসে যাতে ভোক্তারা কোনো কষ্ট না পায়। এদিকে রমজানে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বিএসটিআই কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি জানান, নির্দেশনা অনুযায়ী রোজার আগে থেকেই ঢাকা সহ সারা দেশে ভেজাল বিরোধী অভিযান চলবে। আমাদের লোকবল যা আছে আমরা অভিযান চালাতে পারি, আমরা পরীক্ষামূলকভাবে সিলগালা করে আসতে পারি। তারপরে যদি তারা করে লোকেরা কিছু দায়িত্ব পালন করতে হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু দায়িত্ব পালন করতে হবে, তাদের নজর আপনাদের দিতে হবে। বিএসটিআই তো আইনানুগ সংস্থা না, বিএসটিআই পরীক্ষা করার পরে সেটা আইন সংস্থার কাছে সুপারিশ করবে এবং তারা ব্যবস্থা নেবে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও মান নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। এদিকে রোজাকে সামনে রেখে কেজি প্রতি গরুর মাংস 475 টাকা এবং খাসির মাংসের দাম 775 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। পহেলা রমজান থেকে নির্ধারিত দামে মাংস বেচাকেনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। মাংসের বাজার তদারকিতে বিশেষ অভিযান চালানোর কথাও জানান তিনি। জুনায়েদ আলী সাকির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত কয়েক মাস ধরে লাগামহীনভাবে বেড়ে চলেছে গরু মাংসের দাম, যা নিয়ে অভিযোগের শেষ নেই ক্রেতাদের। রাজধানীতে মাংস ব্যবসায়ীদের মতবিনিময় সভায় দাম বাড়ার পেছনে নিজেদের যুক্তিও তুলে ধরেন মাংস বিক্রেতারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই সভায় অনেকটা বাদী বিবাদীর মতো যুক্তিতর্ক খণ্ডন করেন বিক্রেতারা। মাংসের দাম বাড়ার মূল কারণ হিসেবে তুলে ধরেন গাবতলী হাটে চড়া মূল্যের খাজনা হাসিলকে। এজন্য ঢাকা উত্তর সিটির সম্পত্তি কর্মকর্তাকে দায়ী করে বিকল্প আরেকটি গরু হাট বসানোর দাবি জানান তারা। 10,000 টাকার গরু ঢাকায় যখন আসে 72,000 টাকা পায়, 500 টাকা 1,000 টাকা 2,000 টাকা একটা গরু হাতে দেয়, না দিলে গরুগুলি আটকায় রাখে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুইজন কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, এখানে আসার পর থেকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তা দেখার কেউ নাই। সভাপতির বক্তব্যে রমজান উপলক্ষে গরু খাসি মাংসের দাম নির্ধারণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ সাইদ খোকন। পহেলা রমজান থেকে তা কার্যকরের ঘোষণা দেন তিনি। দেশীয় গরুর মাংসের দর 475 টাকা প্রতি কেজি নির্ধারণ করা হলো। বিদেশি বোল্ডার মহিষের মাংস 440 টাকা, খাসির মাংস 725 টাকা, ভেড়া ও ছাগির মাংস 620 টাকায় নির্ধারণ করা হলো। সমস্ত ডিপার্টমেন্টাল স্টোর সহ অন্যান্য সমস্ত দোকান যেখানে মাংস বিক্রি করা হবে তার প্রতিটি দোকানের জন্য এই দর প্রযোজ্য বলে বিবেচিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একটি স্থায়ী পশুর হাট নির্মাণের জন্য যথাসম্ভব উদ্যোগ গ্রহণ করবে। মাংসের দাম স্বাভাবিক রাখার পাশাপাশি ব্যবসায়ীদের প্রতি রমজানে মুনাফা কম করার আহ্বান জানান মেয়র। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা। কুইক রেন্টালের নামে লুটপাট করার পর সরকার সারা দেশে এখন লোডশেডিং উপহার দিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, বিদ্যুৎ উৎপাদনের নামে সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির ঘটনায় দেশে বিদেশে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব বলেন। আরও জানাচ্ছেন মঞ্জুর মিলন। বর্তমান সরকার দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করছে। দীর্ঘদিন ধরে এমন দাবি করলেও গত কয়েকদিনের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এর প্রতিবাদ জানাতেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। এ সময় দলটির নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জনগণকে ধোঁকা দিতেই বিদ্যুৎ উৎপাদনের অলীক গল্প শোনাচ্ছে সরকার। বিদ্যুৎ উৎপাদনের তথ্য মিথ্যা বলেও তার দাবি। বর্তমান সরকার বিদ্যুৎ নিয়ে সবসময় ডাহা মিথ্যা কথা বলে এসেছে। বিদ্যুৎ উৎপাদনের তথ্য নিয়ে তারা জনগণকে ধোঁকা দিচ্ছে। মূলত কুইক রেন্টালের মতো বেসরকারি বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনদের মোটাতাজাকরণ ছাড়া আর কিছুই উন্নতি হয়নি। সারা দেশে বিদ্যুতের লোডশেডিং এবং খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে পরে বিএনপি কার্যালয়ের সামনে মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় যোগ দিয়ে বিদ্যুৎ নিয়ে সরকারের দুর্নীতির সমালোচনা করেন আব্দুল্লাল নোমান। আপনারা কালকে রাত্রে কি অবস্থা দেখেছেন? প্রতিদিনে প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। তাহলে এই বিদ্যুতের টাকা যেটা খরচ হলো সেটা গেল কোথায়? সেটা গেছে তাদের দুর্বৃত্তায়নে যারা আছে তাদের পকেটে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই। প্রহসনের নির্বাচনে
মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশঙ্কা জানিয়েছেন, রাজনীতিতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে বিএনপি। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, বিএনপি ভোট কারচুপি আর জালিয়াতি করতে পারবে না বলেই ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে। মাহমুদ সোহেলের প্রতিবেদন। রাজধানীর বিমানবন্দর সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান কার্যক্রমে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, নতুন কোনো ইস্যু না পেয়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে বিষোদ্গার করছে বিএনপি। দলটির গুলশান কার্যালয়কে গণতন্ত্র হত্যার কার্যালয় বলেও আখ্যা দেন তিনি। সৌদি আরবে এরকম একটা অনুষ্ঠান যেখানে আমেরিকার প্রেসিডেন্ট এসছে, মুসলিম 50টি দেশ এসছে, এটা নিয়ে বিতর্ক তোলার তো কোনো কারণ নেই। খালি একটার পর একটা ইস্যু খোঁজে, একটার পর ইস্যু। বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া বিএনপি। কখন যে কোন দুর্ঘটনা ঘটবে সেটি আমরা শঙ্কা প্রকাশ করছি। অন্যদিকে কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ বলেছেন, ভোট কারচুপি করতে পারবে না বলেই বিএনপি ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে। সারা বিশ্বে যখন এই ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে, সেখানে বিএনপি ইভিএম পদ্ধতিতে ভোট চায় না। এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে বিএনপি আসলে স্বচ্ছ ভোট ব্যবস্থায় বিশ্বাসী নয়। কারণ ইভিএম পদ্ধতি যদি ভোট সিস্টেম চালু হয়, তাহলে জাল ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে, ব্যালট পেপার ছিনতাই বন্ধ হয়ে যায়। এ দু নেতাই বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন মেনে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। মাহমুদ সোহেল, এসএটিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার আর চান না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। অতীতের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানরা জাতীয় পার্টির প্রতি সুবিচার করেননি দাবি করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। তার দাবি, সবাই বেইমানি করেছে, তবে এখন তার দল বড় দুটি দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুপুরে রাজশাহী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ। তিনি অভিযোগ করেন, অতীতে সবাই জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু ক্ষমতায় থাকাকালে ভালো কাজ করায় তার দল টিকে আছে। আগামী নির্বাচনে কার ভাগ্য সুপ্রসন্ন হবে তা জাতীয় পার্টি ঠিক করবে। এজন্য নির্বাচনে 300 আসনে দলের একক প্রার্থী দেওয়ার ঘোষণাও দেন সাবেক এই রাষ্ট্রপতি। আমরা নির্বাচন করব, আমাদের সংবিধানের যে নীতি দেওয়া আছে, যে বিধান দেওয়া আছে, ওইভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমাদের মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এত চেষ্টা ব্যর্থ করে আল্লাহর দোহাই আমি এমন জায়গায় এসেছি যে আমাদের প্রয়োজন দুই দলেরই। আগামী নির্বাচনে কার ভাগ্য নির্ধারণ হবে, কার প্রতি ভাগ্য সুপ্রসন্ন হবে, আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের পর মক্কায় গিয়ে উমরা পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে সৌদি রাজকীয় নিয়ম অনুযায়ী পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন তিনি। রাত 10:15টার দিকে সফর সঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী কাবা শরীফ তাওয়াফ করেন। এ সময় মসজিদ আল হারামে 2 রাকাত নফল নামাজ আদায় করেন তিনি। পরে সাফা মারওয়া প্রদক্ষিণ করে দোয়া করেন শেখ হাসিনা। এর আগে তিনি একই মসজিদে জোহরের নামাজ আদায় এবং দেশবাসীর জন্য মঙ্গল ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করেন। সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগদান শেষে বুধবার দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিম্ন আদালতের মতো সুপ্রিম কোর্টও সরকার কবজায় নিতে চায় এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আপিলের শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অন্যদিকে রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর রিটের চূড়ান্ত শুনানি শেষে 2016 সালের 5 মে সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।
আদালত বলেছেন নিম্ন আদালতগুলো আর সুপ্রিম কোর্টের কর্তৃত্বে ওইভাবে চলতে পারছে না, কারণ আমরা অনেক জায়গায় ডিস্ট্রিক্ট জাজ নিয়োগ দিতে পারছি না, অনেক জায়গায় বিচারকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই ব্যাপারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার কথা হলেও আইন মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে না। নিম্ন আদালতকে এখনও কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি স্বাধীনভাবে পরিচালনা করতে পারছে না, এই বিষয়টাও মাননীয় বিচারপতি উল্লেখ করেছেন। যেটি জানতে চেয়েছেন যেটা কিভাবে সম্ভব, একজন বিচারককে রাষ্ট্রপতি ইচ্ছা করলেই কি অপসারণ করতে পারেন, এই নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন এটা আমার বক্তব্য, আপনারা যদি এটা কিছু বলতে চান এটার ব্যাপারে সেটা আপনারা বলতে পারেন। শুল্ক ফাঁকি এবং অবৈধভাবে মদ রাখার বিষয়টি শুল্ক গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে বনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। দুপুরে কাকরাইলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হোটেলটির মালিক আদনান হারুন সহ অন্যরা হাজির হলে জিজ্ঞাসাবাদ শেষে সংস্থাটির মহাপরিচালক সাংবাদিকদের জানান ৩ ধরনের অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। হোটেলে মদ রাখার বিষয়টি তার জানা ছিল না বলে দাবি করেছেন আদনান হারুন। এদিকে শুল্ক ফাঁকি এবং মাদক রাখার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক। মহসিন কবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বনানীর রেইনট্রি হোটেলে 2 ছাত্রী ধর্ষণের ঘটনায় গত 14 মে হোটেলটিতে অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। তখন অবৈধ বিদেশি মদ উদ্ধারের পাশাপাশি মাত্র 3 মাসে 8,27,000 টাকার শুল্ক ফাঁকির অভিযোগে তাদের ডাকা হয় শুল্ক গোয়েন্দা কার্যালয়ে। অবশেষে মঙ্গলবার বেলা 11টায় শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন রেইনট্রির মালিক আদনান হারুন সহ অন্যরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে আদনানের দাবি জিজ্ঞাসাবাদের সন্তোষ জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। জানতে চাইতে শুল্ক ফাঁকি কিভাবে হলো, আমরা আমাদের সব ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা তাদের একটা ডকুমেন্টেশন জমা দিয়েছি। আমরা আমাদের ডকুমেন্টেশন জমা দিয়েছি, তার ডকুমেন্টেশন দেখে তারা সন্তুষ্ট। বিদেশি মদ রাখার বিষয়টা অবৈধভাবে, এই বিষয়টা আমাদের নলেজ নেই। এটা আমাদের নলেজ নেই। আপনাদের কি বারের কোনো লাইসেন্স আছে? এটা আমাদের নলেজ নেই, না আমাদের বারের লাইসেন্স। তবে আদনানের দাবি অস্বীকার করেছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক মইনুল খান। তিনি বলেন হোটেলে মদ রাখার বিষয়ে এর আগে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছে। আগের অভিযানগুলোতে যদি কেউ গিয়ে থাকেন, দেখেও না দেখে থাকেন, অথবা তিনি ভালোভাবে দেখেননি, এটি তার ব্যক্তিগত দায়। এটার জন্য নিশ্চয়ই ডিসিপ্লিনারি অ্যাকশন রয়েছে। আইনে তাকে আদায়কারীর একটা ভূমিকা দিয়েছে, দায়িত্ব দিয়েছে। প্রাইমারিলি এটা তার রেসপন্সিবিলিটি। তিনি যদি ফেল করেন ডেফিনেটলি তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। শুল্ক গোয়েন্দারা রেইনট্রি হোটেলে অভিযানের আগের দিন সেখানে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন কোনো মাদক পাওয়া যায়নি বলে দাবি ছিল তাদের। এছাড়া 8,37,000 টাকার মধ্যে হোটেলটি শুল্ক দিয়েছে মাত্র 10,000 টাকা। এ ব্যাপারে ওই 2 সংস্থার কর্মকর্তাদের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। তারা স্বীকার করেছেন যে এখানে মদের তাদের লাইসেন্স নেই, মদের বারও নেই, অথচ সে মদ পরিবেশন হয়েছে। শুধু ঘটনার দিন মদ উদ্ধার হয়েছে এরকমটি না, আমরা কিন্তু বিভিন্নভাবে তথ্য পেয়েছি, আমাদের কাছে বিভিন্ন প্রমাণাদিও আছে অতীতে মদের ব্যবহার হয়েছে। আমরা খুব শীঘ্রই এই 3টা আইনে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, শুল্ক আইন এবং ভ্যাট আইনে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সকালে সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ব্যবহৃত একটি মার্সিডিজ গাড়ি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বঙ্গভবনের সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ ও স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত। বিকেলে মালদ্বীপ রাষ্ট্রদূত এইচ.ই. এইশাত শান শাকির ও স্প্যানিশ রাষ্ট্রদূত এইচ.ই. আলভারো ডি সালাস জিমেনেজ ডি অ্যাসকারেট বঙ্গভবনে পৌঁছালে তাদের গার্ড অব অনার প্রদান করা হয়। 2 রাষ্ট্রদূত রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন। পরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তারা মালদ্বীপ, স্পেন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন মানবাধিকার, আইনের শাসন এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এমন পর্যবেক্ষণ শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারতুঙ্গার। দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দক্ষিণ এশিয়ার উন্নয়নের পথে সন্ত্রাসবাদকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা মোকাবেলায় উগ্রপন্থার কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের পরামর্শ দিয়েছেন চন্দ্রিকা কুমারতুঙ্গা। মিজান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পুরো নাম চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারতুঙ্গা। গত রোববার 3 দিনের সফরে ঢাকায় আসেন 11 বছর ধরে শ্রীলঙ্কার 5ম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকারী এই রাজনীতিবিদ। দেশটির সাবেক এই রাষ্ট্রপতির সম্মানেই বিস আয়োজন করে শ্রেণী বৈষম্য দূর করে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় শ্রীলঙ্কার অভিজ্ঞতা নিয়ে মতবিনিময়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সহ সাবেক ও বর্তমান কূটনীতিকদের উপস্থিতিতে গণতন্ত্র ও সুশাসনের বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন
চন্দ্রিকা কুমারাতুঙ্গা। সরকারের দায়িত্ব গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা। এর জন্য প্রয়োজন মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা। শ্রীলঙ্কার ৩০ দশকের অভিজ্ঞতার আলোকে সাম্প্রতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় করণীয় বিষয়ে কথা বলেন তিনি। দক্ষিণ এশিয়ার উন্নয়নের পথে সন্ত্রাসবাদী বড় চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি সন্ত্রাসবাদ মোকাবেলায় এই সমস্যার নেপথ্যে কারণগুলো চিহ্নিত করা প্রয়োজন এবং একই সঙ্গে শ্রেণী বৈষম্য দূর করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা দরকার। চলমান সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি দূরদর্শী পরিকল্পনা এবং বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি অনুসরণ করা প্রয়োজন বলেও মত দেন তিনি। I have no doubt you would agree that the governments and peoples of South Asia need to engage urgently in this exercise. মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। দেশের জনপ্রিয় পার্সেল ও কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের কাভার্ড ভ্যান থেকে বিজিবি পরিচয়ে 22 কার্টন মালামাল নিয়ে গেছে। গতরাতে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। মালামাল নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ গ্রাহক। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মেহজাবি নিউনা। যশোর থেকে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান গ্রাহকদের মালামাল নিয়ে সোমবার রাতে ঝিনাইদহ হয়ে ঢাকায় আসছিল। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া নামক স্থানে পৌঁছালে বিজিবির দুটি গাড়ি এসএ পরিবহনের কাভার্ড ভ্যানের গতিরোধ করে। এ সময় তল্লাশির নামে গুরুত্বপূর্ণ মালামাল তছনছ করে গ্রাহকের 22 কার্টন মালামাল জোর করে নিয়ে যায় বিজিবির পোশাক পরিহিতরা। গোয়ালপাড়া বাজারে যাওয়ার পর গাড়ি আমাকে সাইড করতে বলে, পরে আমি গাড়ি সাইড করি, সাইড করার পর বলে আমি গাড়ি চেক করব, ঠিক আছে। চেক করার পরে বলে 22 বস্তা মাল আমার কাছ থেকে নামিয়ে নেয়। পরে মালের কাগজপাতি মাল এমন দুটাই নিয়ে যায়। এখন আমার এই মাল যে পাবে না কোম্পানি, তখন তো আমারে ধরবে। তা আপনি আমার ডকুমেন্ট দেন। উনি বললো যে আমি ডকুমেন্ট দিতে পারবো না, আর তুমি এভাবে চলে যান, আমি যাইতে পারবো না, আপনার তাহলে মোবাইল নম্বর দেন। উনি তাও মোবাইল নম্বরও দেবে না। উনি বললো যে তোমরা 47 বিজেপি ওই কুষ্টিয়া মিরপুরে যাও, যাইয়ে ওখানে তুমি আমার নাম বলো। মালামাল নিয়ে যাওয়ার সময় সিজার লিস্ট চাইলে চালক ও সুপারভাইজারকে ভয়ভীতি দেখানো হয়। ওরা যদি কোনো সিজার লিস্ট না দিয়ে যায়, কোনো মালামালের কাগজপাতি দেখাইলে ওরা দেখতে রাজি হয় না, মালামাল নিয়ে যায়, তাহলে আমরা এই গ্রাহককে কিভাবে বুঝাবো? মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত লুট হওয়া মালামালের বিষয়ে খোঁজ নিতে স্থানীয় থানা এবং ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গা বিজিবির সঙ্গে যোগাযোগ করলে কেউ তা স্বীকার করেনি। দাবি করেন সোমবার রাতে কোনো অভিযানেই বের হননি তারা। দুপুরের পর কুষ্টিয়ার মিরপুরে বিজিবির কার্যালয়ে গিয়েও মালামালের হদিস পাওয়া যায়নি। তবে বিজিবির 47 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম টেলিফোনে স্বীকার করেছেন ঝিনাইদহের গোয়ালপাড়ায় এসএ পরিবহনের কাভার্ড ভ্যান থেকে মালামাল নেয়ার বিষয়টি। জনগণ সুনামের সঙ্গে সেবাদানকারী এসএ পরিবহনকে পথে পথে এ ধরনের হয়রানির প্রতিবাদ জানান গ্রাহকরা। কোনোদিন এসে পরিবহনে কোনো দুর্নাম বা শুনে তার সঠিকভাবে মালগুলো ঠিক মতন পৌঁছায়। মেহজাবি নিউনা, এসএটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসি শরফতুল্লাহ, ইন্সপেক্টর তদন্ত আবুল হোসেন এবং এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে তাদের সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে নগরীর মাসদাইর পুলিশ লাইনেও সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মনুল হক। ওই 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর পাশাপাশি জমি দখলে ভূমিদস্যুদের সহযোগিতার অভিযোগ করেন আসমা বেগম। তার অভিযোগ, গত 26 এপ্রিল তার ছোট ভাই মোহাম্মদ আলী সহ 3 জনকে মাদক সেবনের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার সংবাদ প্রকাশিত হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে কর আদায়ে করদাতাদের উৎসাহিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে প্রাধান্য দিচ্ছে কর অঞ্চলগুলো। জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ কর সংগ্রহকারী প্রথম 10 কর অঞ্চলকে স্বীকৃতি দেয়। এখন কর অঞ্চলগুলোতে সৃষ্টি হয়েছে প্রতিযোগিতা। এবার কর অঞ্চল 14 এর কর কমিশনার আজামু জিয়াউল হককে কমিশনার অব দ্য মান্থ নির্বাচিত করেছে রাজস্ব বোর্ড, যা রাজস্ব আদায় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন কর্মকর্তারা। আর অর্থনীতিবিদরা বলছেন, স্বল্প মেয়াদে বিকল্প বিরোধ নিষ্পত্তি জনপ্রিয় হলেও দীর্ঘমেয়াদে আনতে হবে স্বচ্ছতা। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব।
সারা দেশে 31টি কর অঞ্চলের মাধ্যমে আয়কর সংগ্রহ করে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে রাজধানী ঢাকায় আয়কর সংগ্রহ করছে 17টি কর অঞ্চল। রাজস্ব কর্মকর্তারা জানান, করদাতাদের মধ্যে ভীতি কাটিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কর সংগ্রহ করছেন তারা। রাজস্ব আদায় বাড়াতে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে বর্তমানে কর আদায়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। একজন করদাতার মামলাটা নিষ্পত্তি করলে সেখানে ডিমান্ড ক্রিয়েট হবে, সেখানে দাবি সৃষ্টি হবে। সেই দাবিটা আদায় হইলে তো আমার ওই ফাইলটাকে আদায়টা হয়ে গেল, এবং ওটা যদি নির্বিঘ্নে আদায় হয় তাহলে এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আয়কর সংগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। এতে বিরোধে আটকে পড়া কর আপোষ মীমাংসায় দ্রুত আদায় সম্ভব বলে মনে করেন তারা। কোনো রকম বিকল্প ব্যবস্থার মাধ্যমে যেটা করা হয়েছিল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, সেইটার মাধ্যমে যদি মামলাগুলো আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা যায় তাহলে তো ওখানে যেই পরিমাণ অনেক হাজার হাজার কোটি টাকা আটকে আছে সেগুলি আসবে। তবে দীর্ঘমেয়াদে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের উপর থেকে নির্ভরশীলতা কমাতে হবে বলেও জানান তারা। দীর্ঘমেয়াদে অবশ্যই যেটি মনে রাখা দরকার যে এই পুরো প্রক্রিয়াগুলোকে আরও স্বচ্ছ করা, সহজ করা, যাতে করদাতা এবং করগ্রহীতা উভয়ই যেন এই প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হতে স্বস্তি বোধ করেন। নতুবা এ ধরনের বিকল্প অল্টারনেট ডিসপিউট সিস্টেমে অনেক সময় উভয় পক্ষের নিজস্ব কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত হবার আশঙ্কা থাকে। বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের কর আদায় সক্ষমতা আরও বাড়াতে হবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, ঢাকা। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 21,000 প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীতে 87 জন সহকারী প্রধান শিক্ষককে চলতি দায়িত্ব দেওয়ার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, খালি থাকা 21,000 পদের মধ্যে বিধান অনুযায়ী 16,000 পদ সহকারী প্রধান শিক্ষকের মাধ্যমে পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। সন্ধ্যার এসএটিভি সংবাদ শেষ করার আগে বিআরবি শিরোনামগুলো জানাবো আরও একবার। ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণে 22 জন নিহত, বিশ্বজুড়ে নিন্দা সন্ত্রাসী হামলা, বলছে পুলিশ। একজন আটক, নির্বাচনী প্রচারণা স্থগিত। আসছে রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। ভেজাল ঠেকাতে ব্যবস্থা, বললেন শিল্পমন্ত্রী। মাংসের দাম নির্ধারণ। লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত করেছে সরকার, অভিযোগ রিজভির। রাজনীতিতে দুর্ঘটনা ঘটাতে পারে বিএনপি, আশঙ্কা কাদেরের। শুল্ক ফাঁকি এবং অবৈধভাবে মদ রাখার কথা স্বীকার করেছে রেন্ট্রি হোটেল কর্তৃপক্ষ। 3 অপরাধে আইনি ব্যবস্থা নেবে শুল্ক গোয়েন্দা। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদে। এরপরই দেখবেন মাঠে ময়দানে। আর এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.in। ধন্যবাদ সবাইকে।